মানুষটি আমাদের মধ্যে আছেন সে তো আমার খুব পছন্দের, কারণ যত না তাকে অভিনেত্রী হিসাবে আমি আবিষ্কার করেছি, তার থেকে বেশি আবিষ্কার করেছি তার অসম্ভব ডিগনিফাইড এবং ডিগনিফাইড একটা পার্সোনালিটি থেকে। আহ, মানুষ হিসাবে তাকে পাওয়া গেছে সেই অভিনেত্রীর আড়ালে। তো সেই মানুষটাকে আজকে কিছুটা আবিষ্কার করব। আমাদের মাঝখানে আজকে আছেন অবন্তী বিশ্বাস। অপু বিশ্বাস, যাকে আমরা সবাই অপু বিশ্বাস নামে জানি, অবন্তী বিশ্বাস, যার জন্ম অক্টোবরের 11 তারিখে বগুড়াতে। অপু, কেমন আছো? এই তো। কেমন আছেন আপু আপনি? অনেক ভালো আছি, অনেক অনেক ভালো। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট কারেকশন দিই। গুগলে এখনো অব্দি আছে অবন্তী বিশ্বাস অপু, বাট আমার আসলেই অবন্তী না, এটা আমি অনেক অনেক প্রোগ্রামে বলেছি, বাট গুগল থেকে এটা এখনো ওঠানো হয় নাই। সেটা হচ্ছে আমার নাম হচ্ছে অনলি অপু বিশ্বাস। অপু বিশ্বাস অর্পিতা। তো ও অপরাজিতা। তো অপরাজিতার নামটা অনেক বড়। হ্যাঁ, হুম। ওইটা অনেক বড় একটা নাম। ওইটার জন্য ওটা কখনো ইউজ করা হয়নি, স্কুলে না, আমার সার্টিফিকেটে না, আমার মানে ভোটার আইডিতে না, পাসপোর্টে না, ইনফ্যাক্ট কোথাও না। এটা আমার ফ্যামিলি মেম্বাররা জানতেন, কিন্তু এটা কখনো ইউজ করা হয় নাই। যার জন্য অপু বিশ্বাসটা এই নামটা ক্যারি করা হয়েছে। অবন্তী বেসিক্যালি আমাদের যে সবার প্রিয় সুভাষ দত্ত দাদু আমাকে আদর করে অবন্তী ডেকেছিল, এবং উনি চেয়েছিলেন ও নামটা আচ্ছা চেঞ্জ করতে। হ্যাঁ। আচ্ছা। তো আমি যেটা হয়েছিল, আমি বলেছিলাম যে অপু নামটা দিয়েছিল আমার দাদু, অর্থাৎ আমার মার বাবা। আমার দাদু দিয়েছিল, আমি অপূর্ব পূর্ণিমাতে জন্ম নেবার কারণে আমার জন্য অপূর্বা নাম ছিল। তো মা বলতে এই নামটা কেমন জানি সুন্দর দেখায় না। তখন আর কি অপু নামটা। আমাদের তো আবার বাচ্চা হবার পর 6 দিন পরে একটা ছয় ষষ্ঠীর একটা প্রোগ্রাম হয়, যেটাতে অনেক কীর্তন করে পুজো টুজো দিয়ে বাচ্চাদের নামকরণ করা হয়। সেটাই করেছিল, তো আমার নাম শুধুই অপু বিশ্বাস। ও আচ্ছা, অনেকগুলো দিয়ে অনেকগুলো নাম কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো। অপূর্বা, অপরূপা, অবন্তী, আহ, কি অপরাজিতা, অপবিশ্বাস। আমার মনে হয় যে অনেকেই আমার মতো একটু কম জানতো এই ব্যাপারটা। এবং তোমাদের 6 দিনের যে প্রোগ্রামটার কথা শুনলাম, তুমি কি হুম হুম। জয়ের প্রোগ্রামে জয়ের নাম রাখার সময় এরকম কিছু করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর নাম বেসিক্যালি আজকে বুঝতে পেরেছি আপু, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কথা নিয়ে আসবে। লিখে নিয়ে আসছে যাতে সব বলা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে আহ আব্রাম নামটা রাখার কারণ হচ্ছে আমার নাম অপু বিশ্বাস, সেখান থেকে এবিটাকে পিক করেছি। আসলে আমি নামকরণ ওই রকম ভেবেচিন্তে করিনি। আমার মনে হয়েছে আমার বেবি ছিল, আর আমার যেহেতু ইন্ডিয়াতে বেবি হয়েছে, দ্যাট টাইম আমাকে বলা হয় না আমার বাচ্চা ছেলে না মেয়ে, এটা আমাকে বলা হয় নাই। কিন্তু আমার কাছে মানে মনে মনে আগে হতো মেয়ে হলে এই নামটা রাখবো। মানে হবার আগে জানতে না সরি। ছেলে হবে কি মেয়ে হবে? না না না, আমি জানতাম না, আমি জন্মাবার পর বুঝতে পেরেছি ও ছেলে হবে। তো আমি ব্যাংককে যখন আবার ওকে দেখিয়েছিলাম, তখন 3 মান্থ প্লাস ছিল। তো তখন ওরা আমাকে আইডেন্টিফিকেশন দিয়েছিল 70% ছেলে হতে পারে, অ্যান্ড 30% মেয়ে কথা বলেছিল। তো মনে মনে চিন্তা করে রেখেছিলাম যে ছেলেই হয়তো হবে, ওই চিন্তা করে আমি ওর নামটা আমার মতো করে রেখে দিয়েছিলাম যে আমার নাম অপু। তো ওটা থেকে যদি অপু বিশ্বাস, ওইখান থেকে এ আর বিটাকে পিক করেছে, আর আব্রাম রেখে দিয়েছি এইরকম করে আর কি। মানে কোনো কিছু ভেবে চিন্তে না। আর জয় নামটা রেখেছে আমার মা, কারণ মা রেখেছে এই কারণে ও অনেক যুদ্ধ করে পৃথিবীতে এসেছে। তো মা এক বাক্যে বলেছে যে ও জয় করেছে, ওর পৃথিবী আসাটাও জয় করছে, যেটা ওর সম্ভব ছিল না। যে সময়টা তুমি পার করেছো ওকে জন্মাবার জন্য, সো এটা সে জয় করে এসছে, তাই ওর নামটা জয়। এবং ওর নামটাও মা ঠিক এইভাবেই আমার মতো বা আমাদের মতো করে রেখেছে, জয় নামটা। বাহ, চমৎকার। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের অপু যতটা না ক্রিয়েটিভ, সেই ক্রিয়েটিভিটি এসেছে মায়ের থেকে। তো তোমার এই যে আহ, মানে আমি একটু পিছন থেকে যাই। তোমার এই যে সিনেমাতে অভিনয় করতে আসা, আহ, এই যে একটা, এটা কিন্তু স্ট্রাগল না? মানে আমরা একটু অ্যাডভান্টেজ আমাদের আছে, কারণ আমরা প্রথমেই ঢাকাতেই আমরা থাকছি, আমাদের স্ট্রাগলটা একটু কম। তোমার এই যে ঢাকায় এসে একটা জায়গা করে নেওয়া, এবং সিনেমার মতো একটা একদম, যেটা যারা খুব সাধারণ তাদের জন্য কিন্তু ধরাছোঁয়ার বাইরে একটা এরিয়া, তো সেইখানে ধরাছোঁয়ার বাইরে এরিয়াতে নিজের জায়গা করা, এই জার্নিটা একটু ছোট করে বল।
আহ প্রথমেই থ্যাঙ্কস জানাবো যে হচ্ছে আমার এই পরিশ্রমের পেছনে টোটাল অবদান ছিল আমার মা আর আমার কাকার। তারা না থাকলে হয়তো এই সাহসিকতা দেখাতে পারতাম না। আর আমি ছোটবেলা থেকেই আসলে কালচার মাইন্ডের মানুষ। আমি অনেক নাটক করেছি। আমি নাচের মেয়ে ছিলাম। বগুড়াতে এক নামেই যেকোনো কম্পিটিশন হলে আমাকে নামটা বলতেন। তো আসলে ওইভাবে করে, করে আমি কয়েক জায়গায় অনেক প্রোগ্রামে বলারও আমার সুযোগ হয়েছিল যে আমার বান্ধবীরা চুরি করে আমার কিছু ফটোশুট করেছিল লাক্সের জন্য। তো নরমালি একটা স্টুডিও থেকে সেটা আমি ওইভাবে প্রেজেন্টও করি এবং টপ 10 এও আমি চলে আসি। বাট আনফরচুনেট মা একটু সিক হয়ে যাওয়ার কারণে আমি ফাইনালে অ্যাটেন্ড করতে পারিনি। তখন ওই ছবিগুলো আমার কাছে রয়ে গেছিল। তো সামহাও আমাদের নাটকের অতি পরিচিত একজন মানুষ মিনু মামা, আপনিও চেনেন। তো তুমিও চেনো আপু। তো মিনু মামা ওই ছবিটা তখন কাল সকালে ছবিটা হবে আমজাদ আঙ্কেলের, তো তখন তাকে দিয়েছে, উনি তখন শাবনূর আপুর বান্ধবীর ক্যারেক্টারটা আমাকে করিয়েছেন। এর পরে সুভাষ দত্ত দাদু, ওই যে ও আমার ছেলে, ওটা ইমপ্রেসের একটা ছবি, ওইখানে পপি আপুর ছবিটার নামই ছিল ও আমার ছেলে। তো এটার কাহিনীটা হচ্ছে তখন টেস্ট টিউব বেবিটা খুব একটা ওই রকম সচরাচর না, এখন যেটা অনেক বেশি সচরাচর। তো ওইটার উপরেই পপি আপু ছিলেন আমার শাশুড়ি আর কি। তো ওই সিনেমার জন্য আর একটা পেয়ার লাগবে যে বাচ্চাটা হবে, সেখানে আমি একটা ছোট্ট ক্যারেক্টার প্লে করি। দেন আমি তো বিজি হয়ে যাই আমার স্কুলে, আমার কলেজ, এসএসসির জন্য ট্রাই করছিলাম। এইভাবে এইভাবে করতে করতে এসএসসির পর যে 3 মাসের ব্রেক টাইমটা, তখন মানিক ভাই, এফআই মানিক সামহাও এই ছবিটাও তখন রিলিজ হয়েছে চ্যানেলে, একটা ঈদের ঈদে রিলিজ হয়েছে কাল সকালেটা। তখন তারা নতুন নায়িকা খুঁজছিলেন, অমি বনি, অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় ডিপজল ভাইয়ের প্রোডাকশনের। তো খুঁজছিলেন, তখন ভাবে যেহেতু বগুড়ার মেয়ে ভালো আছে, ঠিক আছে দেখি ওকে নক করে দেখি। দেন আমাকে নক করা হয়, আমি তখন কোয়েটার কাবিন করি। আর বেসিক্যালি আমার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আমার টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে হেল্প করেছে। ডেফিনেটলি তো আমার মা বা আমার কাকা করেছেন, কিন্তু পুরো ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দিয়েছেন। তারা ব্যাক টু ব্যাক সিনেমা আমাকে দিয়েছেন। যেমন আমি ডিপজল ভাইয়ের প্রোডাকশনে 4টা সিনেমা করেছি। এরপরে ভাইয়ের ফার্স্ট যে মুভিটা করেছিলাম সেটা ছিল মিয়া বাড়ির চাকর। তো ওই সিনেমাটা, মিয়া বাড়ির চাকর সিনেমাটা ভাইয়া নিজে কিন্তু আমাদের যে কন্ট্রাক্ট ফর্মে একটা সাইন থাকে আর্টিস্টদের, ভাইয়া নিজে করেছে। যাই আমার রিস্কে তুই কর। মানে মা প্রথমে চায়নি বাইরে প্রোডাকশনে কাজ করবো, ভালো না মন্দ। তো আজকে আমার এখানে আসা বা আমার টোটালিটি সাকসেসফুল, আমি মনে করব আমার ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের। আর 100% আমার যে শুরুর প্রোডাকশনটা আছে, অর্থাৎ দিব্যি প্রোডাকশন, সেখানে আমার ডিরেক্টর, আমার কো আর্টিস্ট, পিপল, তাদের সকল সহযোগিতায় আজকে আমি এখানে। আচ্ছা, এই যে কাজ করছিলে, এর মধ্যে হঠাৎ আহ, মানে যে মানুষটার সাথে তোমার প্রেম হয়ে গেল, তাকে বিয়ে করলে, প্রেমের গল্পটাও আমরা সবাই কম বেশি জানি। আমার প্রশ্নটা একটু অন্যরকম যে তোমার কি মনে হয়নি যে আহ, আসলে তো সে, যে সময়টাতে তুমি তাকে বিয়ে করেছো বা তোমরা দুজন বিয়ে করেছো, দুজন দুজনকে ভালোবেসি অবভিয়াসলি বিয়ে করেছো, তখন তোমার ভয় লাগেনি যে যে মানুষটাকে এত মানুষ চায় এবং যে মানুষটা মানে আসলে অনেকেই ভাগ পেতে চায়, সেই মানুষটাকে আমি নিজের করে নেব? আসলে এইটা আমার জীবনে, মানে এটা তো একটা বড় একটা ডিসিশন, আমার জীবনে আমি এই মানুষটাকে চাই কিনা, এরকম কি কখনো নিজের সাথে নিজে আহ মানে কথা বলেছো? বা যেটা বলেছিলে সেটা কি আসলে এখন কোনো রিফ্লেকশন দেখো কিনা যেটা ভেবেছিলে? না, সত্যি বলতে বিয়েটাই বুঝিনি আমি। ফিউচার কি বলে ওটাই বুঝিনি। মানে বিয়ের পর কি হবে, আমার কাছে মনে হতো যে আমরা দেখা করব, আমরা ঘোরাঘুরি করব, তার মাঝখানে মা আঙ্গুল ঢুকিয়ে দিত, তার মাঝখানে মা বাধা হয়ে দাঁড়াতো। তো আমার কাছে মার বাধাটা ইম্পর্টেন্ট ছিল, যে মার বাধা থেকে আমি কি করে সরে তার সাথে ইচ্ছা মতো ঘুরতে পারবো। তো সেই সুযোগটা একবার মার সাথে কথাবার্তা বলার কারণে মা বলছে ঠিক আছে তাহলে বিয়ে করো, তাহলে ওর মরামুকুট দেখতে যাবো না, মানে একটু রাগ করে বলছে। তা আমার কাছে মনে হয়েছে তাহলে ঘোরাঘুরিটা আমার জন্য ইজি হয়ে যাবে যদি আমি বিয়ে করে ফেলি। বাট বিয়ে মানে যে আজকে অব্দি বয়ে নিয়ে যেতে হবে, বিয়ে মানে যে এটা একটা সেটেল লাইফ, এটা জীবনের একটা অনেক বড় একটা ধাক্কা, আহ, এটা আসলে বুঝিনি। But মনে করেছি বিয়ে করলে খুব মজা করে ঘুরতে পারবো, কেউ বাধা দিতে পারবে না। আসলে এইরকম করেই বিয়ে করেছি। মানে কি বলবো, Exactly, বয়স আসলে অল্প ছিল, ছোটবেলায় না বিয়ে তো বুঝে বিয়ে এরকম। করা যেটাকে বলে। আচ্ছা, হ্যাঁ, আমরা আসলে ছোটবেলায় সবাই, মানে আমারও তোমার সমসাময়িক সময় বিয়ে এবং এইসব বোকা বোকা কথা চিন্তা করেই বিয়ে। এই জন্য আমার কাছে মনে হয় যে একটা সার্টেন এজের পরে, মানে অন্তত 25 to 28 এর পরে আসলে মেয়েদের বিয়ের কথা ডিসিশন নেওয়া উচিত, তাহলে তারা ওই
আমার কাছে মানে এটা আমি একদম আলোচনা করছি কারণ আমাদের দুজনের গল্পটা কাছাকাছি। তো তখন আমরা আসলে রাইট ডিসিশনটা নিতে পারি, আমরা লং না, টার্ম তার ভাবতে তার পারি, থেকেও জীবনকে নিয়ে ভাবতে মাঝখানে পারি। মাঝখানে আমি একটা ইন্টারাপ্ট করি। এগুলোর পেছনে আমি, যদিও এই পৃথিবীতে আমার বাবা মা কেউই বেঁচে নেই, আমি তাদেরকে সম্মান রেখে বলছি, এটার টোটালিটি দায় দায়িত্ব হচ্ছে বাবা মার। কারণ কি, আমাকে ছোটবেলা থেকে এত কনজারভেটিভ ভাবে বড় করেছে, মানে মা নিয়ে যেত স্কুলে, কাকা নিয়ে আসতো, বাবা নিয়ে যেত, ছোট মামা নিয়ে আসতো, বড় মামা নিয়ে আসতো, টাইপ অফ, মানে পৃথিবী কাকে বলে বুঝতে শিখিনি। যেমন আজকে আমাদের বাড়ির কোনো একটা মেক সার্ভেন্টকে যদি বলা হয় তুমি এয়ারপোর্ট যাও, তুমি কলকাতায় যাও বা আমেরিকা যাও, লন্ডনে যাও, ও শাই ফিল করবে, হাঁটবে কোথায় দিয়ে বুঝতে পারবে না, দাঁড়াবে কোথায় বুঝবে না। বাট আজকের ডেটে আমি বা আমরা সবাই যদি যাই, আমরা খুব ইজিলি এয়ারপোর্ট মুভ করবো। কেন? বিকজ আমরা জানি। তো আমার মা বা আমার ফ্যামিলি যেটা আমাকে মাইনাস করে দিয়েছে, আমি লাইফে কখনো ছেলেদের সাথেই মিশিনি। আমি যখন ক্লাস একদম প্লে থেকে ক্লাস 3 অব্দি পড়ি, তখন আমি এসওএস হারমান ম্যানারে পড়তাম। ওইখানে ছেলে মেয়ে একসাথে ছিল। তো 3 থাকতেই আমি একটু বেশ বড় সড়ো ছিলাম, অন্যান্য ছেলেরা যখন একটু হালকা ডিস্টার্ব করা শুরু করলো, তখন মা বাবা মিলে ডিসাইড করলো আমাকে সরকারি স্কুলে দিবে, গার্লস স্কুলে দিবে। তখন তারা আমাকে ইয়াকুবিতে ভর্তি করে দিলেন। তো কি হলো, এই যে ওই সময় থেকে আমি একদম মেয়েদের মধ্যে চলে গেলাম। আর আসা যাওয়া ওনারা করাতেন। এরপর তো টুকটাক নাচ টাচ করতাম, আবার বাসায় চলে আসতাম। বা নাচের ওইখানে একদম মা কাকা দুজন মিলে বসে থাকতো। তো আমরা বুঝতে পারিনি যে কোনটা ফ্রেন্ডশিপ বলে, কোনটা আমাদের ডেভেলপিং বলে, কোনটা আমাদের মাইনাস বলে, কোনটা চালাকি, কোনটা মিথ্যা, কোনটা সত্য, এটা বুঝি নাই। যার কারণে বিশ্বাসটা আমাদের মধ্যে অনেক বেশি কাজ করতো, কারণ আমরা কখনো ফ্রড হবে এটা আমাদের মাথাতেই ছিল না। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাবা মার সচেতন হওয়া উচিত, তাদের ছেলে মেয়েদেরকে একটা ফুললি ফ্রিডম দেওয়া দরকার। সাথে সাথে তাদের বলা দরকার যে ফ্রিডমের মাঝে তুমি খুঁজে নিবা কোনটা ভালো কোনটা মন্দ। আজকে যদি আমি একটু ফ্রিডম পেতাম, হয়তো আমি আজকে বুঝতে চেষ্টা করতাম, যেমন আজকের যেটা আমি বুঝি কোনটা ভালো কোনটা মন্দ, এতটুকু জাস্টিস করার আমার বুদ্ধি হয়েছে। বাট দ্যাট সিচুয়েশনে আমি এসেই বিয়েটা করে ফেলছি, একদমই বুদ্ধি ছিল না। তখন আমার মাথায় ঘুরতে, আমি ঘুরবোটা কখন, তার সাথে বেড়াতে যাবে কখন, কিভাবে কথা বলতে পারি। তো এই যে ছোট ছোট মানসিকতা করে আজকে সত্যি জীবনটা খুবই হালকা করে ফেলছি। না ঠিক আছে, তারপরে শুকর আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো, অনেক ভালো আছো। ঠিক আছে, মানে সেটা নিজের কারণে হোক, ফ্যামিলি সাপোর্টের কারণে হোক, বা তুমি ভেঙে পড়োনি সে কারণে হোক। আর হুম। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা একটা জিনিস বোঝাটা খুব জরুরি, যে প্রেম ভালোবাসা একটা সম্পর্কের জন্য খুব জরুরি। কিন্তু সেইটার আসলে যখন তুমি একজনের সাথে থাকবে, সেটার ডিউরেশনটা কিন্তু আসলে 2-3 বছর থাকে, তারপরে হচ্ছে অভ্যস্ততা চলে আসে, বন্ধুত্ব চলে আসে, বা অন্য কিছু বেশি ফোকাসড হয়। তো সেই ব্যাপারটা, আমি যার সাথে থাকবো তার সাথে আসলে ঠিকঠাক ঘটবে কিনা, এটাও আমার কাছে মনে হয় যে একটা জরুরি ব্যাপার। তো ওইটা বোঝার জন্য আমাদের নিজেদের বোঝাটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি দরকার। তো এই যে তোমার জীবনে একটা স্টেজ, তুমি এত স্টেজ, ভয়ঙ্কর স্টেজ পার করে এসছো। তোমার জন্য একটা স্ট্রাগল ছিল তোমার সন্তানকে পৃথিবীতে আনা। কারণ কেউ একজন হয়তো চাচ্ছিলই না যে এই সন্তানটা পৃথিবীতে আসুক। তো তোমার ঠিক কোন জিনিসটা মনে হলো যে পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, আমি আমার সন্তানকে এই পৃথিবীতে চাই? মানে কেন মনে হলো, কোন মুহূর্তে মনে হলো? আহ আমিও মা হয়েছি, তুমিও মা হয়েছো। সো মা হওয়ার ফিলিংসটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের একই রকম। হয়তো যারা মা হয়নি তাদের আমি বললেও তারা বুঝবে না বা বুঝতে আসবে না। যখন আমি 3 মাসে বুঝতে পারলাম, 3 মান্থ একটু বেশি হয়ে গেছে, যে আমি কনসেপ্ট করেছি। বিগত 1-2 মাসে আমি কনসেপ্টটা বুঝতে পারিনি। 3 মাসে যখন বুঝতে পারলাম, তখন আমার একটা ভিতরে একটা আলাদা রকম ফিল হতো। মানে আমি যে কনসেপ্ট করেছি, একটু ক্ষুধা লাগা বেশি, বা একটু মাঝে মাঝে শাওয়ার টাওয়ার করলে একা একা যদি পেটের দিকে, পেটের স্কিনে দেখা যেত, মনে হতো কি যেন একটা নড়ছে, এক্সট্রা একটা হার্টবিট করছে। আমি আবার ইচ্ছে করে ওইখানে পেটে একটু পানি দিতাম, পানি মগ দিয়ে পানি দিতাম। শাওয়ার নিতাম না, মা বলতো যে জলের ইয়েটা লাগবে পেটে, তুমি ওটা নিও না। তাই মগ দিয়ে যখন আমার পেটে পানি দিতাম, মানে স্কিনের উপর দিয়ে কি যেন একটা এরকম করে নড়ছে, একটা ফিল হচ্ছে। আমার না অনেক মায়া কাজ করছে, মনে হয়েছে যে
তার মানে এটা তো একটা মানুষ। আমি আমি না না আর এটা করা যাবে না। ডক্টরদের সাথে প্রথম অবস্থায় তার কথা সায় দিয়ে কথাও বলেছিলাম। তো ডাক্তার আমাকে একটু বলেই দিলেন যে এটা খুব ক্রিটিক্যাল পজিশন, কারণ আহ, এটা তো ফোর্থ টাইম তোমার, যেহেতু সো তুমি একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে আছো। এটাকে যতটা সম্ভব তুমি পজিটিভ নাও। তখন কেমন জানি নিজের মধ্যে নিজের একটা কনফিডেন্স তৈরি করলাম যে না, ওকে আমি জন্ম দিবই, যা হবার হবে, যা হোক, আমার কেরিয়ার যা হোক, কারণ পৃথিবীতে বেঁচে থাকতে হলে একটা মানুষ আমি ইয়ে করতে পারবো, আমার দ্বারা একটা মানুষ পৃথিবীর আলো দেখবে, কত আনন্দ, কত একটা প্রাউডের ব্যাপার আসলে এটা। ভাষায় বলে বোঝানো যাবে না। তো ওইখান থেকে না নিজের প্রতি একটা শক্ত ডিসিশন নিয়ে আমি আসলে বাচ্চাটা হবে ওটা চিন্তা করেছি। যখন তুমি প্রেগন্যান্ট ছিলে, তুমি ইন্ডিয়াতে ছিলে, ম্যাক্সিমাম টাইমটাতেই তুমি একেবারে লুকিয়ে ছিলে সবার আড়ালে। তো এই লুকিয়ে থাকাটা কেন? সেটা কি নিজের জন্য, না অন্য মানুষটার জন্য, না সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, না তোমাকে যেটা বুঝিয়েছে যে এখন তোমার লুকিয়ে থাকা উচিত সেজন্য, নাকি নাকি তুমি নিজেই ডিসিশনটা নিয়েছো? লুকিয়ে থাকাটার কারণটা ছিল প্রথমেই কারোর জন্য। আর তার ভালো করলে আমার সন্তানের ভালো হবে। আর সন্তানের ভালো হবে মানে আমি যেহেতু একজন মা হচ্ছি, এটা আমারও সাথে সাথে ভালো হবে। এই ৩টা স্টেজের কারণেই আমার লুকিয়ে থাকা। এবং সাথে সাথে অবশ্যই আমাকে বলা হয়েছে যে লুকিয়ে থাকো, দেন আমি ডিসাইড করব কি হয়। তো সেই আত্মবিশ্বাস, সেই ভালো লাগা, সন্তানের একটা ভালো লাইফ স্টাবলিশড করে দেওয়া থেকে আমি আমার কেরিয়ার, আমি আমার ইচ্ছা, আমি পৃথিবী থেকে একদম আলাদা ছিলাম। যে আমি যে বাসাটাতে থাকতাম, এটাতে আমি আমার মা আর আমার মেজো বোন ছাড়া ইভেন আমার আত্মীয় স্বজন অনেকেও জানতো না যে আমি থাকতাম। তো ওই সিচুয়েশনে মানুষের মধ্যে একটু, মানুষের আমার কথা বলতে অনেক ভালো লাগতো, বাট কথা বলার লোক খুঁজে পেতাম না। আমার একটু ঘোরাফেরার ইচ্ছে থাকতো। ওই সময়টা খালি একটু পরে মনে হতো যে এই ঘুরতে বের হই, একটু বের হই, মানে ছুটা ফাটা মন মনে হতো। বাট সে তো আমি করিনি। রিজনটা ছিল যে কারো ভালো হোক, তার দ্বারাই আমার সন্তানের ভালো হোক, এভরিথিং সবকিছু সুন্দর থাকুক, এটাই আমার মূল লক্ষ্য ছিল। সেই মুহূর্তটাতে তুমি ফিল করা শুরু করলে যে আসলে, মানে আমি তোমার ব্যাপারটা বুঝতে পারি, আমি ফিল করতে পারছি তুমি তোমাকে বলতে বলতে যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এটা একেবারে বিশ্বাসঘাতকতা। সেটা যখন তুমি ফিল করলে, তখন আমি জানি যে কোন জায়গাটা থেকে তোমাকে, মানে মানে তোমার ছেলের পরিচয়টা এভাবে করে আনতে হয়েছে। তো কোন মানে এই সময়টাতে তুমি এক্স্যাক্টলি কি ফিল করছিলে, যে কোন মুহূর্তে তুমি ডিসিশন নিলে যে না, আমি আর এভাবে থাকবো না, আমি আমার ছেলেকে সবার সামনে নিয়ে আসবো? কি ফিল করছিলে তখন? আহ ফিল করছিলাম যে যখন আমাকে বলা হলো যে আমি যেভাবে হোক হয়ে যাক, দেন আমি সবকিছু বলবো। তো হয়ে যাকে সময়টাও না আমি অনেক মিস করেছিলাম একটা সিচুয়েশনে, আমার খুব ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল। দ্যাট টাইমে আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় আর বাঁচবো না, মরে যাব, মানে একদম মানে মনে হচ্ছে যে মরেই যাব। মানে আইসিইউ তে একটা রোগী থাকা অবস্থায় মানুষের যে ফিলিংসটা আসে, দ্যাট সিচুয়েশনে আমার ওই ফিলিংসটা হয়েছে, মনে হচ্ছে যে আমি আর বাঁচবো না। কারণ আমার একটু খুব ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়ে গেছিল জাস্ট জয় হওয়ার একদিন আগে। আমি অনেকবার ফোনে তাকে ট্রাই করছি। তো ফোনে ট্রাই করার পর যখন আমি তার কোনো ফিডব্যাক পাইনি, তো যেহেতু আমি সিনেমায় অনেক দিন থেকে কাজ করি, প্রত্যেকটা মানুষই আমার পরিচিত, প্রত্যেকটা মানুষ আমার নাম্বারও জানে, তাদের সাথে আমার কোনো না কোনো মেয়েরা ভাবে এই কন্ট্রাক্ট। সময়টাতে পৃথিবীর সবচেয়ে বেশি ইমোশনাল থাকে, মানে সবচেয়ে বেশি সব চাই, সব ভালোবাসার সব মানুষগুলোকে দেখতে চাই, মানে এটা ক্রিটিক্যাল সিচুয়েশন হোক আর না হোক, ওই সময়টাতে মেয়েরা প্রচুর অভিমানী হয়, প্রচুর অনেক কিছু হয়, তাদের সাথে একসাথে ঘুরতে চাই। তো পরের দিনকে অনেক সকালবেলা আমি একজনের মাধ্যমে খবর পাই যে সে কোনো একটা কাজে বিজি আছে। তো ওইটা আমার খুব হার্ড লাগে। তাতে করে আমার আরো মানে ব্লাড প্রেশার কমে যায়, যেটা একটা প্রেগন্যান্ট মহিলা, লাইক মানে ডেলিভারির আগে এটা খুবই ব্যাড সিচুয়েশন। হ্যাঁ, আমার একদম মানে প্রেশার একদমই ডাউন হয়ে যায়। এটা শুনে না আমি হঠাৎ করে খুব কষ্ট পাই। তো ওটা যখন ডাউন হয়ে যায়, এরপরে ডক্টর আমাকে বলেন যে একদিন ফুল ট্রাই করা হয়েছে তোমার নর্মালের জন্য, তো এখন মনে হয় সি সেকশনে যাওয়াটাই বেটার। তো আমি তখন ডাক্তারের ফেসে বুঝতে পারলাম যে আমার সিচুয়েশনটা অনেকটা হয়তো ক্রিটিক্যাল, এবং উনি আমাকে একটা কথা বললেন যে দেখো, তুমি কি চাও যে কেউ একজন থাকুক? তুমি মা হচ্ছ, এটার থেকে আর বড় কি হতে পারে? এটা তো গর্ভের ব্যাপার। তুমি না থাকলেও তোমার অংশীদার একজন পৃথিবীতে থাকবে, সে তোমাকে বেঁচে রাখবে। এটা একটা মানুষ চায়, পৃথিবীতে এটাই মানুষের চাওয়া থাকে।
তা বললাম ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যেটা মনে করবেন আপনি সেটা করুন। তখন উনি সবকিছু অ্যারেঞ্জ করলেন, অ্যারেঞ্জ করে ইভেন আমাকে নিজেই নিজের সিগনেচার দিতে হয়েছে, এবং আমি ডক্টরকে বলতে এরকমও সিচুয়েশন হয়েছে, বাধ্য হয়েছে যে ডাক্তার আমি যদি ব্যাক না করি তাহলে আপনি ডিক্লারেশন দিয়ে দিবেন যে আমার বাচ্চাটা বেঁচে নেই। বাট আপনি যদি সামহাও মনে করেন যে আমি ব্যাক করব, আমি সুস্থভাবে ফিরবো, তবেই আমার বাচ্চা আমার ফ্যামিলির হাতে দিবেন। তার মানে তখনই আমার অলরেডি ডিপ্রেশন শুরু হয়ে গেছে, যে কমিটমেন্ট ব্রেক করা শুরু করেছে। আমি তো কারো কমিটমেন্টে আসছি এবং সেই কমিটমেন্ট রক্ষা করে তো আড়াল রেখেছি। তো আমি ডাক্তারকে বললাম যে এরকম যদি মনে হয় যে আমি ব্যাক করব না, অবশ্যই আপনি ওকে আমার বাচ্চা কাচ্চা কাউকে দিবেন না, আপনি ওকে দিবেন না, ওকে আপনি আমি আমি নিজে বন্ডে সাইন করলাম যে আমার বাচ্চাকে ডিস্ট্রয় করে দিবেন। কিন্তু যদি মনে হয় আমি ব্যাক করব, তবে আপনি ওকে দিবেন। যে একটা মা হয়ে সিজারের আগে যখন অ্যানেস্থেসিয়া দেয়, তার আগে একটা রুমে আমাকে যখন রেডি করছিল সি সেকশন, তখন আমার এই কথাটা ডক্টরকে থ্রো করা। তখনই আমি চিন্তা করছি যে আমার সাথে কি আহ, কোনো একটা কিছু করা হচ্ছে। এই চিন্তাগুলো করে পরে যাই হোক এন্ড অফ দ্য টাইম বাবু হলো, সবকিছু হলো, তারপর না মনে একটা আশা জাগছে যে হয়তোবা সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যাবে। সেই আশা নিয়ে অনেক কষ্ট করে ছেলেটাকে নিয়ে বাংলাদেশেও আসলাম। এবং তার জন্য ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশ আমাদের ইমিগ্রেশন এবং ইন্ডিয়া ইমিগ্রেশন আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি জানি না এটা কেন। তো পরে যাই হোক আসলাম, আসার পর তাকে আমি বলা স্টার্ট করলাম যে অলরেডি তো 2 মান্থ হয়ে যাচ্ছে বেবি, 6 মান্থ, 2 মান্থ পার করে এখন তো 4, 5, 6 মান্থের দিকে এগোচ্ছে। তো এখন তো আমার মনে হয় জানানো দরকার, কারণ 6 মাস পর একটা বাচ্চার একটা পৃথিবী দেখা দরকার, তার ভ্যাকসিনেশন থাকতে পারে, তার একটা ফ্রিডম লাইফ দরকার। তো ফ্রিডম লাইফের জন্য তো একটা গুড সিচুয়েশন না হলে তো ফ্রিডম লাইফ দিতে পারবো না। তখন সামাও মনে হয়েছে কথার মধ্যে আমার কাছে, কিন্তু তখন আমার কাছে মুখ্য বিষয় ছিল যেহেতু যার জন্য আমি আমার লাইফের সব ত্যাগ করেছি, আমার কেরিয়ার, আমার সবকিছু একটা সন্তানের জন্য, ওই 3 মাসের সময় পেটে থাকা অবস্থায় তার যে ফিলিংসটা আমার তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় যে ফিলিংসে না রেখে এস্টাবলিশ করা দরকার সম্মানিত ভাবে। তাতে করে আমার যা খুশি হয়ে যাক, আমার কোনো প্রবলেম না। আমাকে খারাপ বলুক, আমাকে স্ক্রিনে এসে বাজে কথা বলুক, আমার কোনো বদার করে না। আমার সবচেয়ে বড় হয়েছে আমি একজন মা, সন্তানকে সেভ করার দায়িত্ব থাকে একটা মার, পৃথিবীতে আনা পর্যন্ত এবং বড় করা পর্যন্ত। তো ওই পর্যন্ত নানান ঝড়ঝাপটা আসতেই পারে। একটা চার দেওয়ালের ঘরে রোদও পড়ে, ঝড় বৃষ্টিও হয়, কিন্তু ঘরের মধ্যে যে লোকরা থাকে তাদের গায়ে না বৃষ্টির পানি পড়ে না ঝড়ের একটা হাওয়া লাগে। তো একটা মা সন্তানের কাছে ঠিক চার দেওয়ালের ঘরের মতো। তা আমাকে বাজে কথা বলে আমার এগুলো কোনো বদার করে না। এই ডিসিশন থেকে আমি ভেবেছি যে আমার ছেলেকে পরিচয় দেওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমি না। তুমি যেটা ভেবে ছেলেকে এই পৃথিবীর সবার সামনে নিয়ে আসলে জয়কে, তো সেটা সে ব্যাপারে তুমি কতটা সাকসেসফুল, এবং জয়ের সাথে ওর বাবার সম্পর্কটা কেমন? সাকসেসফুল বলতে গেলে অবশ্যই সাকসেসফুল, কারণ আজকে ওকে আমার পরিচয় দেওয়া বা ওকে মানুষের সামনে আনার পর যে সম্মান, যে রেসপেক্ট, যে রিসেপশনটা আমার ছেলে পেয়েছে, এটা টোটাল টোটাল ডেডিকেশন, মানে ডেডিকেট করে দিব আমার বাংলাদেশের যত মানুষ আছেন বা যেখানে যেভাবে যারা দেখেছেন, তারা একদম পজিটিভলি আমার ছেলেকে কাছে নিয়েছেন। এটা হচ্ছে আমি তাদের কাছে একজন মা হয়ে অনেক 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 কৃতজ্ঞ। আর সম্পর্কের কথা আমরা স্কিপ করি। আচ্ছা, সে যাই হোক, হুম। মানে সন্তান তো কখনো না কখনো, আর যেহেতু স্ট্যাবলিশ সন্তান, তো কখনো না কখনো এই সম্পর্কটা হবে নিশ্চয়ই। আম, যদিও আমি আমার পার্সোনাল ব্যাপারে এটার ব্যাপারে একেবারেই আশাবাদী না, কিন্তু আহ, নিশ্চয়ই ভালো কিছু ওয়েট করছে ওর জীবনে। তোমার জীবনটা তো আসলে বাকিটা জীবন একটা বড় জীবন পড়ে আছে, যে এই সময়টাতে আসলে মানে আমরা যে বয়সটাতে আছি, এখানে মানুষজন আসলে ভাবে নিজের জীবনটাকে নিয়ে ভাবার, যেটা আমরা অনেক আগেই ভেবে ফেলেছি নিজেদের পাগলামি, নিজেদের প্রেম হোক, নিজেদের বোকামির কারণে। আমরা সন্তানের মাও হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন তো তোমার একটা লম্বা সময় পড়ে আছে, যে প্রশ্ন আমাকে প্রচুর ফেস করতে হয়, আজকেও দুজনকে উত্তর দিতে হয়েছে। তোমাকে আমি সেই এম্বারাসিং কোয়েশ্চেনটা করি, সেটা হচ্ছে যে কখনো কি ভেবেছো যে এরপরে তোমার যে জীবনটা, এটা তো শুধু তোমার সন্তান, ও বড় হবে, ওর মতো জীবন হয়ে যাবে, ওর নতুন বন্ধু হবে, ওর নিজের গার্লফ্রেন্ড হবে, জীবন হবে, তো ওই সময়টাতে তো আসলে অপু একা থাকবে না। তো এরকম কি কখনো ভেবেছো, এরকম কি কেউ কখনো মানে কাউকে ভালো লেগেছে, কাউকে দেখেছো?
এখন যেটা হচ্ছে যে মাঝখানে মা বেঁচে থাকতে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কথাবার্তা বলতেন সবার সাথে। তো তখন একটা আলোচনা বাড়ির মধ্যে হচ্ছিল। তো ওটাতে আমি ইন্টারফেয়ারও করিনি এবং নাও করিনি যে না দরকার নেই। তো হঠাৎ করে তো মা তো একদম আমাকে ছেড়ে চলেই গেলেন আমাদের সবাইকে ছেড়ে। তো দ্যাট সিচুয়েশনে আমি আসলে এইসব নিয়ে কিছু ভাবছি না। কারণ আমার কাছে যেটা তুমিও বললা, আমিও তোমার সাথে একমত। আমাদের এখন যে এজ গুগলে গেলেই মানুষ দেখতে পায়। তো সেই জায়গা থেকে আমাদের এখন লাইফ স্টার্ট করার সময়। তারপরে established ম্যান, তারপরে বিয়ে, তারপরে বেবি। তো যেটা আমরা মানে লাইফ শুরু না করতে সবকিছু পার করে ফেলছি। যার জন্য এখন আমি ওই মুহূর্তে ভাবছি না। এখন কেরিয়ারও খুব যে একটু ভালো সবার ক্ষেত্রে যাচ্ছে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, সেটাও বলবো না। কিন্তু এই মুহূর্তে আমি চাচ্ছি যে আমি একটু ফ্রিডমলি চলি, ছেলেকে একটু সময় দিই, ওরও এখন মেন্টাল গ্রো হওয়ার ব্যাপার। কারণ এই মুহূর্তে কোনো একটা বাজে ভুলভাল ডিসিশন এটা ওর জন্য মানসিক ভাবে ভালো কিছু করবে না। ওকেও বোঝার টাইমিংটা আমাকে দিতে হবে। এভরিথিং মিলে এই মুহূর্তে না। তবে হ্যাঁ, না বলবো না, ডেফিনেটলি ইন ফিউচার কিছু একটা করব, কারণ এইভাবে তো আসলে আমি নিজেও থাকবো না, কারণ এটা তো আমার লাইফ নয়। ছেলেকে তুমি আর 15 বছর পরে কোথায় দেখতে চাও? সে একজন যেন ভালো ডক্টর হয়, সাথে সাথে সবচেয়ে আগে যেটা বলবো, ভালো একজন মানুষ যেন হতে পারে। অ্যাট লিস্ট ওকে দেখার পর যেন ওর প্রশংসার আগে যেন এটা বলতে পারে যে জয়, তোমার মা যা পরিশ্রম করেছে আজকে সেটা সাকসেস। জয় মাকে কি বলে ডাকে? আর জয়ের সাথে মায়ের কি কিরকম সম্পর্ক? আমরা খুব ভালো বন্ধু। প্রথমত, কোনো মা ছেলে না, তাহলে তো অনেক গার্জিয়ান গার্জিয়ান ভাব আসবে। আমরা ভালো বন্ধু। আর জয় আমাকে মম ডাকে, আমি ওকে জয় ডাকে। আচ্ছা, এবং মানে সম্পর্ক প্রত্যেকদিন তুমি আড্ডা দাও কি করে, সময় স্পেন্ড করো কি করে? আমাদের যেটা হয়, সকালে সে 6টায় ওঠে। 6টায় উঠে 6:30টায় আমরা রেডি হয়ে জিমে যাই। এবং এখন যেহেতু প্যান্ডেমিক যার কারণে নিচ্ছি না, বাট এর আগে সময়গুলো যেটাতে ওকে করতাম সেটা হচ্ছে ওকে আমি জিমে নিয়ে যাই। বিকজ 6:30 7টায় ওইরকম কোনো মেম্বার্স আসে না, পুরা মানে ফ্রি জিম থাকে। ওই এনভায়রনমেন্টটা পায়, ওখানে বল টল নিয়ে খেলে, কারণ স্কুল তো বন্ধ, স্কুলে সে যেতে পারে না, যার জন্য ওকে নিয়ে এই টাইমিং গুলো দেওয়া হয়। দেন আমরা 9টা 9:30 অব্দি হয়তো জিম করে বাসায় চলে আসি। এসে ও ওর ব্রেকফাস্ট করে, লাইক ও নুডলস খায় একটু, তারপরে ও আসলে এখনো দুধ খায় ফিডারে করে। তো ওটা খায়, খেয়ে টেয়ে ও শাওয়ার করে। ও শাওয়ার করে বের হওয়ার পর পরে ওকে শাওয়ার করে দিয়ে রেডি করে দেন, আমি শাওয়ার করে ফেলি। এরকম করে আমাদের রুটিন চলতে থাকে। তারপর আমার কোনো কাজ থাকলে আমি শাওয়ার করে দেন বেরিয়ে চলে যাই। ও ওর মতো করে থাকেন। আগে মা দেখাশোনা করতেন, এখন ওর জন্য আমার এক আপু আছেন, শেলি আপু, নামটা অনেক পরিচিত, অনেক পেপার টেপারও বা বিভিন্ন ভাবে এসছে। আপু আছে, ওর সাথে কাজের লোক রাখা আছে আরো 3জন। ওরা থাকে। ও লাইক দুপুরে খেয়ে ও 1টা 1:30 ওর ঘুমানোর টাইম, ও ঘুমিয়ে যায়। 3টে 4টার দিকে উঠে, উঠে ও একটু চিপস খাবে। একটু আমি ওর জন্য বিভিন্ন রকম, ও অ্যাকচুয়ালি হোমমেড খায়, বাইরে কোনো কিছু চকলেট বা পিৎজা এগুলো কখনোই সে খায় না, কোক। তো ওগুলো হোমমেড আমি ওদেরকে হয়তো বলে দিই আজকে এটা বানাও, কালকে ওটা বানাও। একটু পাস্তা খেতেও পছন্দ করে, এগুলো একটু বানা টানা দিই। দেন আমি সন্ধ্যার মধ্যে খুব, মানে মা মারা যাওয়ার পর খুব ট্রাই করি একদম 4টা 5টায় বাসায় থাকার। লাইক 30 দিনের মধ্যে 2 দিন হয়তো বা 9টা 10টা বাজে, বাকি 28 দিনই আমি একদম 5টা 6টায় বাসায় চলে আসি। এরপর দুইজনের মধ্যে অনেক লুকোচুরি খেলা হয়, সিসোতে দুইজন বসে খেলি। বা সামটাইম হয়তো ঢাকা, সরি, আমাদের বাসার বাইরে গিয়ে হয়তো একটু খেলি। ভালো মাঠ, হয়তো আমার ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে বলি যে দেখো ওই জায়গা ফ্রি আছে কিনা, আর 10টা লোকজন বা বাচ্চারা আছে কিনা। ও তো বলে যে আপু নাই, তখন গাড়ি নিয়ে চলে যায়। একটু ফাঁকা জায়গায় গিয়ে ও আমি ড্রাইভ করলেও পছন্দ করে, ও প্রাউড ফিল করে ওর মা ড্রাইভ করতেছে, বোঝে সে। লাইক এইভাবে আসলে আমাদের সময়গুলো কেটে যায়। কিন্তু লকডাউনে খুব মিস করেছি আমার মাকে, কারণ বিগত লকডাউনে মা ছিল, মা আমি জয় একটা ভালো বন্ডিং ছিল। আমরা লুকোচুরি খেলতাম, আমরা লুডো খেলতাম, তারপরে একটু ছোঁয়াছুঁয়ি খেলতাম। টাচ করলেই মা মুভ করতো, আবার মা আমাকে টাচ করলে আমি মুভ করবো, আবার আমি গিয়ে জয়কে টাচ করতাম, জয় মুভ করবে। এই আর কি। আহ যখন জয়, এখন তো প্রায় টেলিভিশনে বা নানান জায়গায় জয়ের মাকে দেখা যায়, তো যখন দেখে তখন ওর এক্সপ্রেশনটা কি হয় মাকে দেখে? মজার একটা কথা বলি এটার সাথে জুড়ে। অবশ্যই সে গিয়ে টিভিতে গিয়ে বলে, মানে মম মম করে বলে, অনেক সময় পাপ্পা দেয়।
আহ, একটা গান আছে না, কিছুদিন আগে কুলি নাম্বার ওয়ান একটা মুভি রিমেক করেছে না সারা আলি খান। তো সারা আলি খানের ওই গানটাতে আছে না, যে মেয়ে রাস্তে পে যা রাহাত, একটা গান আছে না, সেভাবে ওইটা আমি। সে ওই গানটা আসলো, এখানে গিয়ে বলবে দ্যাটস মাই মম, দ্যাটস মাই মম। এবং সে ওই গানটা রপ্ত করেছে। আমার যদি সুযোগ হয়, ও অ্যাকচুয়ালি সুযোগ দেয় না, নিজের মতো করে গান গায়, এন্ড আমি ভিডিও করলে টাস করে বন্ধ করে দেয়। তো ওর যদি সুযোগ দেয়, ও গানটা ভালোভাবে রপ্ত করছে, ভেবেছে এটা মমের সং। তো ওইটাকে আমি ভিডিও করে হয়তো বা আমি আমার ফেসবুকে দিতে পারি। তো ও মমকে খুব ভালোভাবে চেনে। আর মমের সাথে যারা যারা কাজ করে, তারা সবাই হচ্ছে আঙ্কেল অ্যান্ড মম আন্টি, মম আঙ্কেল অ্যান্ড মম আন্টি। বুঝতে পারছি। এবং মানে আমি সরি আবার সেম কোয়েশ্চেন আসতে হচ্ছে, তো ন্যাচারালি তার বাবার ইয়েও দেখে, ভিডিও দেখে বা সিনেমাও দেখে, তখন ওর এক্সপ্রেশনটা কি হয়? বলতে পারবো না। আচ্ছা, আমি আমার স্ট্রাকচারটা বলি। আমার সন্তান মানে আমার ছেলে, ও আমাকে কিন্তু সাবা ডাকে। এবং ওর কাছে ফ্যামিলি স্ট্রাকচার মানে হচ্ছে গিয়ে নানা নানি আর মামা আর মা, মানে ওই ওদের আলাদা আলাদা নাম আছে, ভাইয়া ভাবি, ভাইয়া আমার মাকে ডাকে ভাইয়া, বাবাকে ডাকে ভাই। আর আমার ভাইয়ের নাম রাজীব, তো রাজীব নামে ডাকে, আর আমাকে সাবা ডাকে। তো ওর কাছে, আমার বাবা মারা গেছেন 1.5 বছর হয়েছে, তো ওর কাছে ফ্যামিলি স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। তো আই এম শিওর জয়ের কাছেও একটা ফ্যামিলি স্ট্রাকচার আছে। ওর কাছে ফ্যামিলি স্ট্রাকচারটা কি? ওর গ্র্যান্ড মমকে অনেক মিস করে। লাইক অনেক কিছু কিছু গেমস থাকতো যেটা মা আর ও মিলেই করতেন। লাইক মা যে রুমে ঘুমায়, ওটা ওই ধরনের গেম তার মাথায় আসলে সে দৌড়ে ওই রুমে যায়, গিয়ে বলে পিক আপ। ও গ্র্যান্ড মম ভাবে যে মা হয়তো লুকিয়ে আছে, রাইট না ওই কাজটাই সে করে। তার কাছে, আমার কাছে মনে হয় আমি, আমার মা আর শেলি আপু, এই তিনজন হচ্ছে গিয়ে ওর একটা ফ্যামিলি মেম্বার। সো ও রাত্রে ঘুমানোর সময় যেমন আমাকে অনেক বেশি সার্চ করে, আমি না থাকলেও কান্না করে। এন্ড সকালে উঠে ও ট্রাই করে শেলি আপু, আমি না থাকলেও প্রবলেম নাই, সারাদিন ওর কোনো এগুলো বদার করে না ও। এন্ড খেলার সময় সে মাকে ফিল করে। সো এই তিনজনের মধ্যে সে অনেক বেশি লাইফ এনজয় করে এবং সেফ মনে করে। হয় না যে বাচ্চাদেরকে কোথাও রেখে গেলে সেফ মনে করে না, একটু আনসেফ কান্না করে বা ভয় ফিল করে। ও তিনজন থাকলে হ্যাপি থাকে। আমাকে মম ডাকে, আবার বলে অপু তোমার বিশ্বাস, আমাকে ডাকে মাঝে মাঝে অপু বিশ্বাস। মানে সুইট ব্যাপার হচ্ছে এই ব্যাপারগুলো, মানে এটা হচ্ছে আমাকে সবাই সবসময় বলে, যাদের হয়তো সন্তান অনেক বড়, মানে 20 বছর, 30 বছর, তারা সবাই বলে যে এই সময়টা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। ওরা ওরা প্রতিদিন নতুন কিছু না কিছু শিখছে, অদ্ভুত সব। ওরা কোনো রকম অ্যাক্টিং করে না। আমরা যত না। বড় হতে থাকি ততটা অ্যাক্টিং শিখি, নিজেকে লুকানো শিখি। ওরা তো নিজেকে লুকায় না। সো এই এক্সপ্রেশন গুলো যেই বাবা মারা মিস করবে, তারা আসলে লাইফ টাইম মিস করবে। এটা তারা আর কোনোদিন, মানে তারা বঞ্চিত হলো, কি বঞ্চিত হলো সেটা তারা বুঝবে না আসলে। মানে আমরা লাকি যে আমরা গেইনার, আমরা এখান থেকে এক্স্যাক্টলি। বঞ্চিত হই। তো এই যে আমাদের জন্য এটা কিন্তু একটা স্ট্রাগল, যেটা আমি আসলে ফুল ফ্লেজেড আমার ফর্মে কাজ করে গেছে, আমি থামিনি আসলে। আমার সন্তানের 2 সপ্তাহ পর থেকে, জন্মের 2 সপ্তাহ পর থেকে আমি কাজ করে গেছি। তো তোমার জন্য ফুল ফ্লেজেড, তুমি তো কাজ করছো, প্রচন্ড ব্যস্ত, নানান রকম আহ আহ, কাজ করে যাচ্ছ, কিন্তু ফুল ফ্লেজেড যে তোমার মূল কাজ, সিনেমায় অভিনয় করা, এবং সেইটা করতে গেলে তোমাকে ভীষণ ভাবে ব্যস্ত থাকতে হবে। তো কখনো কি ভেবেছো যে সেটা তুমি আসলে আবার করতে পারবে কিনা, করতে চাও কিনা, এই ক্যারিয়ারটাকে কিভাবে দেখো? হ্যাঁ, আমি তো গত বছর নভেম্বরে রাঙ্গুনিয়াতে গিয়ে তো প্রায় 20 ডেজ ছিলাম। আমি ওখানে আউটডোর করেছি। দেন আমি এসে আবার প্রিয় কমলার জন্য 11 দিন আউটডোর করলাম। তো অলমোস্ট 1 মাস। ইনফ্যাক্ট আমি মাকে নিয়ে যখন অসুস্থ ছিলেন, আমি তো অ্যাকচুয়ালি বাসায় ঢুকিনি, যেহেতু আমাকে হসপিটালে যেতে হতো। তো আমি এক রিলেটিভস এর বাসায় ছিলাম। অলমোস্ট পরপর কিন্তু আমি 2-3 মাস ওর থেকে আলাদা। বাট ওকে ভিডিও কলে বলতে হয়েছে, ওকে ওকে আমি কিছু বললেও বোঝে। আর সিনেমার কথা না, আমার ছেলে ওটা কোনো প্রবলেম আমার হয় না। ও বোঝে। আর আমি ওকে সবসময় এই ধরনের কথাগুলো ওকে আমি
মাথায় দেই যে আমি একজন ওয়ার্কিং মা, আমি একজন ওয়ার্কিং উইম্যান। সো আমি যদি কাজ না করি, তোমাকে আমি গুড লাইফ দিতে পারবো না। আর তুমি যদি গুড লাইফ না পাও, তাহলে তো আমার তোমাকে পৃথিবী আনাতেই বৃথা। আর আমি যদি তোমাকে নিয়ে হেরে যাই, তাহলে আমি হারবো না, সাথে তুমিও হেরে যাবা, সাথে 8-10টা মানুষ হেরে যাবে। এবং আমি নিজেকে কখনোই মনে করি না আমি সিঙ্গেল মাদার, আমি মনে করি আমি একজন কি বলে দায়িত্ববান একজন মেয়ে। আমার কাছে একটা মানুষের দায়িত্ব পাওয়া, নট এ সিঙ্গেল মাদার। আমি সিঙ্গেল মাদারের ডেফিনেশনটা খুঁজে পাই না। একটা মেয়ে এটা হতে পারে যে আমি প্রেম করেছি, ফর এক্সাম্পল, হয়তোবা এই লাইভ দেখার পর হয়তো অনেকে আমাকে ভালো বা মন্দ বলতে পারে। আমি প্রেম করেও আমি একটা প্রেগনেন্ট হতে পারি, তার সাথে আমার কোনো সামাজিক বা উপর আল্লাহর দেওয়া কোনো সম্পর্ক নেই, বাট আমি মা হয়েছি। সেক্ষেত্রে কি আমি এখন ফিল করব যে তার কাছে এক্সপেকটেশন যে সে আমাকে অল থ্রু দেখবে, তার পাশে আমাকে থাকতে হবে, মোটা কাপড় নিতে হবে, মোটা চাল খেতে হবে? এইটা তো না। এখন আমরা সবাই স্মার্ট যুগে বসবাস করি। প্রত্যেকটা মানুষের চিন্তাধারা, মেন্টালিটি স্মার্ট হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে কেউ যদি ডিভোর্স হয় বা বাচ্চা থাকে, যেমন আমার বা তোমার ক্ষেত্রে, আমরা প্রত্যেকটা মানুষ বোঝা উচিত যে আমাদের এস্টাবলিশমেন্ট দরকার। আমরা একটা মানুষের দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব আমাদেরকে আহ, রক্ষা করতে হবে। বাট নট, আমি আমি একদমই এই ওয়ার্ডটা শুনে আমার অনেক রাগ লাগে। সিঙ্গেল মাদার, সিঙ্গেল লাইফ, হোয়াট ডু ইউ মিন সিঙ্গেল? আমি তো একাই থাকবো। একটা শিক্ষিত মেয়ে, সে জব করবে, সে টাকা পয়সা পাবে। আমাদের ট্যালেন্ট আছে, আমরা আর্টিস্ট, আমরা টাকা পাবো, আমরা কাজ করব, নিজে খাবো, আরেকজনকে খাওয়াবো। আজকে আমার ছোট ভাই থাকতে পারতো, আজকে আমার একটা ছোট বোন থাকতে পারতো। যদি আমার মা না থাকতো, বাবা না থাকতো, তাহলে ওই সন্তানটাকে কি আমি পালতাম না? একটা ছোট ভাই বোন তো নিজের সন্তানের মতো। আর হোয়াই নট, যে যে আমার শরীর থেকে বের হয়েছে তার কেন আমি দায়িত্ব নিব না? সেখানে কেন জুড়ে উড়ে এসে জুড়ে বসবে সিঙ্গেল, উড়ে এসে জুড়ে বসবে সিঙ্গেল মম? আরে, আমার খুবই বিরক্ত লাগে। আমি এই ওয়ার্ডের সাথে একদমই নিজেকে পরিচয় হতে পারি না। কারণ এখনো আমাদের এস্টাবলিশমেন্ট বাকি আছে। আমরা একটা মানুষকে বড় করছি, সময়ের সাথে সাথে হয়তো কখনো বিয়ে করব, সেটেল হব, সুন্দর একটা লাইফ লিড করব। এটাই আমার কাছে মনে হয়। অবশ্যই, এখনো অনেক সুন্দর লাইফ লিড করছো। আচ্ছা, তোমার কাছে সফলতা কি? সফলতা, আমার কাছে সফলতা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। কারণ একজন ভালো মানুষ হতে পারলেই সে ভালো কিছু মানুষকে শেখাতে পারবে, জানাতে পারবে, নিজে শিখতে পারবে। তো মানুষের জীবনের সফলতার ফার্স্ট মন্ত্রটাই হচ্ছে কি, নিজে একজন ভালো মানুষ হওয়া। আচ্ছা, আর তোমার কাছে মানে তোমার কাছে সবচেয়ে বেশি সুখ কোনটাতে ফিল হয়? সবচেয়ে বেশি সুখ ফিল হয় যদি আমি বড় একটা কোনো কষ্ট পাই। এই কারণেই, কারণ আমি ওইখান থেকে শিখতে পারবো এবং আমার জন্য আরেকটা ভালো কিছু ওয়েট করছে, বিদায় আজকে আমি একটা ভালো কষ্ট, একটা বড় একটা কষ্ট পেয়েছি। এটা আমার কাছে সুখের মনে হয়। কারণ সুখের কোনো ডেফিনেশন নাই, এখানে আনন্দ খুঁজে পাওয়া যায় না। দুঃখের অনেক সূত্র আছে, যার জন্য আমি যদি অনেক বড় ধাক্কা খাই, আমার এটা অনেক বেশি ভালো লাগে। কারণ সামনে আমার জন্য ভালো কিছু ওয়েট করছে। প্রেম শব্দটাকে তুমি কিভাবে দেখো? সম্মানের, যেখানে সম্মান থাকে না সেখানে প্রেমই থাকে না। আরেকটু এলোবোরেটলি বলো, আরেকটু বড় করে বলো। মানে তুমি বা সবাই একদমই খুব এক্সপেক্টেড একজনকে নিয়ে ভাবছে তা না, মানে আমরা আমাদের জীবনের এক্সপেরিয়েন্স না বলি, আমরা যেটা এক্সপেক্ট করি বা আমরা যেভাবে এখন প্রেমটাকে দেখি সেভাবে বলতে পারো। আমার কাছে প্রেমের সংজ্ঞা অবশ্যই সম্মানের। সেটা সে যে জায়গা থেকেই হোক, আমার ভক্ত আমাকে সম্মান দিলে ওটাও আমার কাছে একটা প্রেম। আমি আমার সন্তানকে সম্মান করি, বিধায় আজকে আমি এত দূরে এসেছি, দ্যাট ইজ কল প্রেম। ও আমাকে আদৌ কি করবে আই ডোন্ট নো, যে তুমি অনেক ছোট। ওটা একটা মানে মানুষকে সম্মানিত করাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রেমের সংজ্ঞা। কারণ আমি যদি কাউকে সম্মান দিতে না পারি, আমি তখন তাকে ভালোবাসতে পারবো না। আর যখন আমি সম্মান দিতে পারবো, তখন অটোমেটিক্যালি তার প্রতি আমার রেসপেক্ট, ভালোবাসাটা থেকে যাবে। আর প্রেম কথাটা একটা সময় অনেক সম্মানের ছিল, বাট আজকের ডেটে আমি মনে করি যে প্রেম ওয়ার্ডের সাথে কোনো সংজ্ঞা আমি যা বলছি সেটা ম্যাচ করে না। তো ওটা খুবই হালকা হয়ে গেছে আমার কাছে। রিসেন্টলি প্রেম মানে হচ্ছে গিভ অ্যান্ড টেক। সো ওটা কখনো প্রেম হতে পারে না।
ওটা আসলে ভালোবাসাটাকে ছোট করে দেখা হয়, কিন্তু আদৌ প্রেম আছে, না হলে আমরা কেন বেঁচে থাকবো, আমরা কেন মানুষকে মানুষের প্রতি মায়া করব? দ্যাট ইজ কল্ড প্রেম। আর এটাই হয় সম্মানত বোধ থেকে। যেমন একটা অফিসার কেউ যদি আসে, যে কোনো একটা জুনিয়র অফিসার ঠাস করে দাঁড়িয়ে যায়, দ্যাট ইজ কল্ড সম্মান, এবং ওখান থেকেই তার প্রেম জাগে। আমার কাছে এটা প্রেমের সংজ্ঞা। আচ্ছা, আর তোমার কাছে ভালো জীবন যাপনের সংজ্ঞাটা কি? সুন্দর ভালো জীবন যাপনের। খুব কঠিন, সত্যি সচরাচর থেকে অন্যরকম একটা। ভালো জীবনযাপনের সংজ্ঞা হচ্ছে ডেফিনেটলি ভালো থাকা। ভালো থাকা মানে হচ্ছে হয় না যে আমরা বিশেষ করে আমি আমাদের সেক্টরের মানুষকে নিয়েই বলি যে তারা পছন্দ করে অনেক কিছু মেনটেন করতে, তারা পছন্দ করে অনেক মিথ্যা সত্যকে ঢাকতে, যেটা আমার মোটেও পছন্দ না। তাতে করে ভালো জীবন কখনোই করা যায় না, হয়তো ওই দিনটা করা যায়, জীবনটা করা যায় না। দ্যাটস আমার কাছে মনে হয় যে ওইটা একটা ভালো লাইফ করা। এবং আহ যা চাওয়ার তার থেকে যদি কম অ্যাচিভমেন্ট হয়, যাই লাইক আমি যেমন আমার ছেলেকে যখন পেটে নিয়েছিলাম, আমি যখন ইন্ডিয়াতে গেলাম, আমার বাসার নিচে দুটো গাড়ি, বাট আমি কিন্তু রিক্সায় গেছি। ইভেন আমি যখন আমার পেইন মানে স্টার্ট হয়েছে, দ্যাট সিচুয়েশন আমার কাছে গাড়ি ছিল না। ইন্ডিয়াতে একটা টোটো চলে, যারা ইন্ডিয়াতে হয়তো গেছে জানতে পারে। সেই টোটোতে উঠে আমি ডক্টর অব্দি গেছি। বাট আমি যতবারই ডক্টরের কাছে যেতাম, সবাই জানতাম আমি একজন নায়িকা, বাট আমার কখনো ওই ফিলটা হয়নি যে নায়িকা মানে আমাকে এখন গাড়িতেই যেতে হবে, আমাকে এখন এসি চালাতে হবে, বা আমাকে ভালো কিছু নিতে হবে। তো ওইটা না ভেবে যখন যে সিচুয়েশন আসবে সেটাকে যদি আহ সামনাসামনি করা যায়, তাহলে ভালো জীবনযাপন করাটা সম্ভব। তো আমার কাছে মনে হয় যে চাওয়া যেটা না করে যেটা পাবো সেটার থেকে যদি আমরা কম চাওয়াটা থাকে, তাহলে মানুষ ভালো জীবনযাপন করতে পারবে। চমৎকার। তোমার কাছে সত্য জিনিসটা কি? সত্যি। সত্যি জিনিসটা হচ্ছে খুবই সহজ। জীবনে ভালো কিছু করতে হলে সত্যটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় মূল মন্ত্র, যেখানে টেনশন ফ্রি, ওই যে ঘুমের ওষুধ খাওয়া বাদ দিয়ে ঘুমানোটা যেটাকে বলে, সেটাকে আমার কাছে মনে হয় যে সত্য। কারণ মিথ্যা আমরা সবাই বলি, এবং সেটা যদি প্রয়োজন না হয়, এবং কিছু কিছু মিথ্যা সত্যর থেকে অনেক বড় কাজ করে, তো সেটা ঠিক আছে, কিন্তু জীবনে অনেস্ট থাকাটা হচ্ছে কি ভালো থাকার মূল মন্ত্র, এবং এটাকে আমি সত্য বলবো। আচ্ছা, প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কোন লক্ষ্যটা থাকা উচিত? আমি কি হতে চাই, আমি হয়ে সেটা কতটুকু রক্ষা করতে পারবো, এবং আমি আদৌ হতে পারবো কিনা। তো যদি আমার কাছে কনফিডেন্স থাকে আমি হতে পারবো, সেটা যেন আমি ব্যাড ইউটিলাইজ না হয়। আর আমার ইউটিলাইজেশনটা যেন এমন ভাবে হয় যে হ্যাঁ, আমি ওই জিনিসটা প্রাপ্তির যোগ্য। আচ্ছা, এই যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্টেড হচ্ছি, অনেক রকম উপকার পাচ্ছি, অপকারও পাচ্ছি, তো তোমার কাছে এটার ইম্প্যাক্টটা কি মনে হয়, যেটা কি ইতিবাচক না নেতিবাচক? একটা দিক থেকে মনে হয় ইতিবাচক, একটা দিক থেকে মনে হয় যে ইতিবাচক না। কারণ আজকে সোশ্যালিজমের মাধ্যমে হয়তোবা আমার বাড়ির বাইরে বের হতে হলো না তোমার সাথে প্রোগ্রামের জন্য। এখানে আমি করলাম, এটা আমার জন্য যেমন খুব পজিটিভ মনে হলো। আর নেগেটিভ আরেক দিক থেকে, আজকাল গত 2 বছর অলমোস্ট বাচ্চারা সবাই স্কুলে অনলাইনে ক্লাস করছে। তাতে করে আমরা তো আগে চিন্তা করতাম যে একটা ফ্ল্যাটের মধ্যে স্কুল, বাচ্চা কি মেন্টাল গ্রোথ করবে। আজকে ফ্ল্যাট থেকে ছোট্ট একটা বাক্সে চলে আসছে তাদের পড়াশোনা। তো তারা কি শিখতে পারবে? মাঠে যাবে, খেলবে, 10টা স্টুডেন্টের সাথে কথাবার্তা বলবে, এবং তারা আদান প্রদান করবে মনের ভাব। এখান থেকে তারা অনেক ভালো কিছু শিখতে পারবে। এডুকেশন মানে শুধু পুঁথিগত বিদ্যা তা না, এনভায়রনমেন্টও এডুকেশনের মধ্যেই পড়ে, পার্ট অফ। তো এই জায়গা থেকে ওটা আমার কাছে ইতিবাচক কখনোই মনে হচ্ছে না। আসলে জীবনটা যেমনটা কঠিন হয়ে গেছে, তেমনটা সহজও হয়ে গেছে পাশাপাশি। তাই আমি এটাই বলবো। কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ইন্টারনেটটা অনেক ভালো। যেমন দূর দূরান্তে আমাদের অনেক আত্মীয় স্বজন থাকে, আমরা সহজেই কথা বলতে পারি, জানতে পারি, এবং বাসা বাড়িতে আমরা বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগিয়ে সেটা দেখতে পারি। এটা যেমন অনেক অনেক বেশি উপকারক এবং ইতিবাচক। আর সাথে সাথে শুধুমাত্র যে স্টুডেন্টরা হচ্ছে তা না, এমন কিছু কিছু সিচুয়েশনে, যেমন আমাদের ব্যাংকিং ব্যাপার যেটা আমাদেরকে করানো হচ্ছে, হয়তো আমরা ক্লিয়ার না, বাট ওটা আমাদের সামনাসামনি গেলে আমরা জিনিসটা ক্লিয়ার হতে পারতাম, বা ওটা কথার মাধ্যমে হয়তো বা প্লাস মাইনাস কিছু করতে পারতাম, যেটা শুধু সিস্টেমেটিক ভাবে যেতে হচ্ছে। তো ওটাও আমার কাছে এক ধরনের মনে হয় যে ওটা ইতিবাচক নয়। অপু বিশ্বাসের কাছে স্বাধীনতা কি?
আমার কাছে স্বাধীনতা মানে হচ্ছে স্বাধীনতা মানে হচ্ছে তো আহ, জীবনে আহ, সবসময় বাবা মার কাছে যে আঁকড়ে ধরে একটা টাইমিং গেছে, ওটা হচ্ছে স্বাধীনতা। কারণ যখনই কোথাও যেতাম বা কোনো কিছু করতে চাইতাম, মা ফোন করে বকাবকি করতেন বা ওটা নিষেধ করতেন। তারপরে যে কাজটা করতাম নিষেধের পরে বা লুকিয়ে ছাপিয়ে করা, আমার কাছে ওটা স্বাধীনতা মনে হয়। বাট আজকে আমি মন চাচ্ছে করছি, এটা আমার কাছে স্বাধীন মনে হয় না। স্বাধীন মনে হয় বাধার পরে যে কাজটি করা, সেটা আমার কাছে স্বাধীন, এবং এটা আমি অনেক বেশি এনজয় করি। আগে যেমন হতো যে মা, আমি এটা কিনবো, কোন একটা জিনিস হয়তো কিনতে ইচ্ছে করেছে, মা এটা কিনবো, না এটা কিনিস না, অনেক টাকা খরচ হয়ে যাবে। তারপরে মনে মনে ভাবতাম কি করে ফাঁক ফিকুর বার করা যায়, এটা কিনতেই হবে আমার, এটা না কিনলে হবে না। তো এই যে একটা স্বাধীন, এই যে একটা ব্যাপার। বাট আজকের ডেটে কি কিনতেছি কি রাখতেছি, কি বলবে? আমি শিওর তখন তোমার আজকের দিনটার জন্য তুমি অপেক্ষা করতে, যে কবে সবকিছু নিজের ইচ্ছা মতো আমরা কিনতে পারবো। আসলে আমাদের এক একটা বয়সে স্বাধীনতার সংজ্ঞা এক এক রকম, এক একটা পরিবেশে। আচ্ছা, এবার তোমাকে কিছু প্রশ্ন করব, একটু ফাস্ট প্রশ্ন করব, র্যাপিড ফায়ার রাউন্ড। সো একটু ফাস্ট প্রশ্ন করবো, একটু ফাস্ট ফাস্ট উত্তর দিও। প্রথম প্রশ্ন, ঘুম থেকে উঠে প্রথমে কোন কাজটা করো? ছেলেকে একটা চুমু দিই, দেন ফ্রেশ হতে চলে যাই। আচ্ছা, তোমার নিজের কি মনে হয় কোন আউটফিটে তোমাকে সবচেয়ে বেশি মানায়? আমি খুব ক্যাজুয়াল, অ্যান্ড শার্ট প্যান্ট লাইক ট্রাউজার গেঞ্জি, এটাতে খুব কমফোর্টেবল। লাইফের সবচেয়ে বড় সারপ্রাইজ তোমাকে কে দিয়েছিল, কি দিয়েছিল এবং কিভাবে দিয়েছিল? আমার ছেলে হয়েছে। ফার্স্ট টাইম আমি 2 দিন আইসিইউতে ছিলাম, 3 দিনের দিন যখন তার মুখটা দেখেছি আমি বিশ্বাস করতে পারিনি এটা আমার সন্তান আমার পেট থেকে বের হয়েছে। এটা সারপ্রাইজিং ছিল। আচ্ছা, এমন কোন জিনিস আছে যেটা সবসময় তুমি নিজের সাথে রাখো? হ্যাঁ, মোবাইল। একই আমাদের কারণ না, সবার একই ভিতর হবে। আচ্ছা, কোন সিনেমাতে কাজ করতে তুমি সবচেয়ে বেশি সুন্দর সময় কাটিয়েছো? মানে এখনকার পরিস্থিতিতে তুমি ফ্ল্যাশব্যাক করলে হয়তো অনেক কিছু ভালো লাগবে না, বাট ওই সময়টাকে সম্মান করেই বলো, কোন সময়টাকে তুমি সবচেয়ে বেশি এনজয় করছো? আমি হচ্ছে যখন দেবদাসটা করেছিলাম, ওই এনভায়রনমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো ছিল, এবং অনেক মনে পড়ে যে এইরকম স্মৃতি কি আর কখনো ফেরত আসবে। আচ্ছা, তুমি যদি টিচার হতে তাহলে কোন সাবজেক্টে পড়াতে? আমি যুক্তি তর্ক নিয়ে যদি কোনো কিছু হতো মানুষকে ব্রেন ওয়াশ করার মতো, আমি ওটা নিয়ে বুঝাতাম। খালি বলতাম যে ভালো মন্দ গুলো মানুষকে বোঝাতাম। যেমন ছোট্ট করে বলি, ম্যাক্সিমাম মানুষ ডিপ্রেশন হয়ে সুইসাইড করে। তো পৃথিবী কি কারো বাপের? পৃথিবী আমার নিজেরও। তা আমি কেন পৃথিবী থেকে মরে যাব? এইটা আমি বুঝাতাম অ্যাটলিস্ট। আচ্ছা, বাংলাদেশ বাদে অন্য কোন দেশে থাকার সুযোগ করে দিলে তুমি সে দেশে থাকতে? দুটো দেশ বলি, আমেরিকা আইদার ব্যাংকক। কেন? ছোট কারণ করে। আমেরিকাতে হ্যাঁ, আমেরিকাতে একটা ভালো লাইফ পাওয়া যাবে। আর ব্যাংকক আমার খুব পছন্দের একটা জায়গা, বিশেষ করে ফুড, কেনাকাটা, ঘোরাঘুরি সবকিছুর জন্য চিপ, এন্ড ইনফ্যাক্ট সবকিছু সবকিছু ভালো। প্যাকেজ ওখানে আছে। হ্যাঁ, আচ্ছা, তোমার ফেভারিট সিনেমা কোনটা? আহ অবশ্যই কোটি টাকার কাবিন, ওখান থেকে আমার যেহেতু জন্ম। আর তার পাশাপাশি ভালো লাগা হচ্ছে দেবদাস। আচ্ছা, এটা তো তোমার অভিনীত, বাইরের সিনেমা কোনটা সবচেয়ে বেশি পছন্দ? শাহরুখ খানের কুছ কুছ হোতা হ্যায়। আর আমাদের হচ্ছে গিয়ে শাবনূর আপু, আর হচ্ছে গিয়ে আমাদের সালমান ভাইয়ের জীবন সংসার। চমৎকার। আচ্ছা, তোমার এমন একটা সিক্রেট বলো যা কখনো কারোর সাথে শেয়ার করোনি। শেয়ার, আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করি। সো সুইট। সেটা তুমি নিশ্চয়ই করো। আর তুমি লিব্রা, রাইট? তুমি 11 অক্টোবর, তোমার বার্থডে 11 অক্টোবর, আমার 12 অক্টোবর। আচ্ছা, কোন আইটেমটা তুমি সবচেয়ে বেশি ভালো রান্না করো? মোরগ পোলাও। সিরিয়াসলি, খেতে হবে। আচ্ছা, এমন কিছু আছে যা তুমি পারো না? মিথ্যে কথা বলে ভুলে যাই, পরে আবার আরেকটা অন্য কথা বলে ফেলি, তখন যাকে মিথ্যে বলছে সে তো ওটা মাথায় রাখে, সে তো জানে সত্য। এই জন্য আমি মিথ্যা খুব কম বলি।
ওয়াও। আচ্ছা, ফোনের কোন অ্যাপটা তুমি সবচেয়ে বেশি ইউজ করো? ইদানিং একটু আমার পেজটা আমি চালাচ্ছি, ওটা একটু বারে বারে দিকে টাকা টুকা আসতেছে নাকি। So sweet. আচ্ছা, কখনো ঢুকিয়ে আরেকজনের ফোন চেক করেছো? করে কি ফোনে কি পেয়েছিলে? না, আমার এটা মোটেও না, কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি জীবন আছে, হয়তো সেটা হিডেন, সেটা জেনে আমি তার সম্মানটা নিজের কাছে নষ্ট করতে চাই না। আচ্ছা, এমন কোন জিনিস আছে যেটা তুমি খুব ভয় পাও? হতে পারে সেটা তেলাপোকা, হতে পারে যে কোনো সিচুয়েশন, সেটা কি? মানুষকে। মানুষকে কারণ ভয়? তেলাপোকা আমার, হ্যাঁ, তেলাপোকা আমার ক্ষতি করবে না। মানুষ হয়তো আমি বিশ্বাস করে কিছু বলেই ফেললাম, সেটা রেকর্ড মেকর্ড করে ছাইড়া দিল। ওরে বাপ রে বাপ, এর থেকে আর ভয়ঙ্করই কিছু নাই। তোমার সবচেয়ে পছন্দের ডেজার্ট কোনটা? বাকলাবা। আমারও। আচ্ছা, একজন আমি এক আদর্শ বক্স খেয়ে ফেলি। আসলে আমার কোনটা পছন্দের না এটা একটা প্রশ্ন, আমি সব খেতে ভালোবাসি। একজন আদর্শ মানুষ হিসেবে 1 থেকে 10-এর মধ্যে নিজেকে কত নাম্বার দিবেন? 4। এত কম কেন? হ্যাঁ, নিশ্চয়ই আমার মধ্যে এমন কোনো ত্রুটি ছিল যার জন্য এত সম্মান নিজেকে ধরে রাখার পরেও হয়তোবা সম্মানের কিছুটা ক্ষুণ্ণ করে ফেলেছি। এটা আমি কাউকে দোষ দিব না। এটা হয়তো আমারই ভুল ছিল। তাই এই প্রাপ্তিটা আমাকেই নিতে হয়েছে। আচ্ছা, এখানে আমি একটু মানে যেটা আমার এই অনুষ্ঠানের মধ্যে দেওয়া উচিত না, তারপরে আমি জ্ঞান দিই। আম, আরেকজনার মন মানসিকতা বা আরেকজনার বাচ্চামি, বোকামি, ছেলেমি দায়িত্ব নিজের জীবনের উপরে না নাও। তুমি একটা পরিপূর্ণ নারী, তুমি নিজেকে সুন্দর করে, নারী বলছি, তুমি একটা পরিপূর্ণ মানুষ, তুমি নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছো সবার সামনে। তোমার সন্তানকে তুমি সুন্দর করে মানুষ করছো। মানে আমি বলছি না যে সন্তান, তুমি আরেকটা মানুষকে মানুষ করছো, বড় করছো একটা নিজের দায়িত্ব নিয়ে সম্মানের সাথে। তো এর থেকে আমি তো তোমাকে 10-এ 10 দিব। আচ্ছা, তোমার সবচেয়ে শৈশবের সবচেয়ে প্রিয় কোন স্মৃতি? খুব মিস করি ঘুম থেকে উঠি, ঘুমের মধ্যে বাবা তো অনেক সকালে দোকানে চলে যেত 7টার দিকে, তো আমরা ন্যাচারালি 8টায় উঠতাম। তো ঘুমের মধ্যে এরকম করে হাতটা, মানে বাবা গেলে একটা কেমন বাতাস বা একটা ফিল হতো ঘুমের মধ্যেই, তো হাতটা পাতলে 20 টাকা করে দিয়ে যেত। সেটা আজকের Wow. ডেটে মনে হচ্ছে যদি আবার আসতো এটা আমার, আমি 20 টাকাই নিতাম। বাট ওটার কাছে আমার অনেক মনে হতো যে অনেক কিছু পেয়ে গেছি। বাবা নিশ্চয়ই দেখছে এবং তার ভালো লাগছে কথাটা শুনে। তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি? মানুষকে সব বলে ফেলি, বলে ফেলার পর মনে পড়ে যে আমার এই কথাগুলো না বললেও হতো। এখন তো উনি আমার অনেক উইকনেস জেনে গেল। বলতে নিলে বক বক করে যেটাও বলার দরকার না ওটাও বলে ফেলে দিই, পরে টেনশন হয়, এ বাবা আমি বলে ফেললাম। তোমার পছন্দের রং কি? সাদা, কালো। কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, হুম। ফেভারিট হবি কি? নাচ শেখা। নাচ? সুইট। আচ্ছা, কোথাও যাওয়ার জন্য রেডি হতে গেলে তুমি কতটুকু সময় নাও? একদমই না। মানে ধরতে গেলে যাওয়ারটাই হচ্ছে আমার কাছে মুখ্য বিষয়, রেডি হওয়ার কোনো প্রবলেমই নাই। আমি খালি কাপড়টা তো মানুষের সামনে পরা যায় না, ওইটা পরে আমি গাড়িতে বসে বসে লিপস্টিক মাস্কারা দিয়ে দিই, দ্যাটস এনাফ। আর আমার পছন্দের আমার পছন্দের হচ্ছে মানে মেকআপ কসমেটিক্সটা হচ্ছে আমার লিপস্টিক, যেহেতু অনেক মানে সাদা দেখায় না হলে এটা, আর একটু আইব্রোটা করি, দ্যাটস ইট, বিকজ আমি ভুরু প্লাক যেহেতু করি না। বাহ। আচ্ছা, কোন গিফটটা পেতে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? সব ধরনের গিফট, অনেক ছোট হোক আর বড় হোক, গিফট আমার অনেক পছন্দের। হ্যাঁ, মানে আমার যেটা ছিল ছোটবেলায়, আমি ফুল আর কার্ড পেলে খুব মাইন্ড করতাম। ইদানিং ফুল পেতে খুব ভালো লাগে। মানে এই দুটোকে আমি কি করবো আমি ছোটবেলায় বুঝতাম না, কেন দেয় মানুষজন। ইদানিং আমার ফুল ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু কার্ড আমি এখনো পর্যন্ত খুব মাইন্ড করি। অন্য কিছু দাও, যা যা কিছু খুশি। আচ্ছা, আহ চা নাকি কফি? দুটোই, বাট তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কফি। আচ্ছা, তুমি স্কুলে থাকলে কোন সাবজেক্টে বেশি নাম্বার পেতে? আহ অঙ্কে।
বাট নিজের জীবনের অঙ্ক ভুল করে ফেলছি। না, তুমি একদম রাইট আছো, তুমি একেবারে এভাবে ভাবো না। আমি শিওর তুমি এভাবে ভাবো না, হয়তো বলছো এভাবে। আমি শিওর তোমার মতো আহ এটা সম্ভবই না। তুমি অসম্ভব ভালো অঙ্ক করেছো এবং তুমি জিতে আছো অঙ্কে। তোমার মার্ক বেশি এখনো, 100-এ 100। আচ্ছা, তোমার সবচেয়ে অপছন্দের খাবার কোনটা? আমার কাছে অপছন্দের খাবার যেটা এখন খেতে হয় সব সময়, বয়েল খাবারগুলো, একদম সেদ্ধ, লবণ দিয়ে হয়তো খেতে হচ্ছে, ভাল লাগে না। বিশেষ করে ক্যাপসিকাম সেদ্ধটা তো আমার নিতেই পারি না, স্মেলটা। ওটা যদি একটু কষে আরে, টষে হয় তাহলে ভালো লাগে। আরে। আদারওয়াইজ আদারওয়াইজ কাঁচা খেতে। আচ্ছা, তোমার জীবনে সবচেয়ে বড় অর্জন কোনটি? আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা যে প্রান্তে আমার সিনেমা দেখেছে, আমাকে অনেক সম্মান করে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কোন মানুষটা বা কি তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? একটা সময় ছিলেন আমার মা, আজকেও আছেন। কোনো কিছু করার আগে তাকে দেখলে, ফিল করলে আমার অনেক অ্যান্সার পাই। আমি শিওর মা তোমাকে এখনো অনুপ্রাণিত করেই যাচ্ছে। সেই জন্যই তুমি হুম। শক্ত হয়ে আজকে আমাদের অপু বিশ্বাস আমাদের মাঝখানে আছো, সুইট মেয়েটা। নিজের কোন কাজটা নিয়ে তুমি সবচেয়ে বেশি গর্বিত বোধ করো? আমি একজন মা, এবং যখন সবাই বলে যে তুমি অনেক স্ট্রাগল করে বাচ্চাকে এনেছো, এবং তুমি বাংলাদেশে অনেক মেয়ের কাছে একটা আদর্শ মা এবং মেয়ে, এটা অনেক ভালো লাগে। তার অপু, এই যে আমরা আসলে একদম শেষে চলে এসেছি, আমি একটু তোমাকে নিয়ে বলতে চাই। এই যে পুরোটা আহ, পুরোটা গল্প আমরা যে আড্ডা দিলাম প্রায় 1 ঘন্টা, এই আড্ডা জুড়ে আমি একটা আহ, মা না, আমি একটা মানুষ অপুকে পেলাম। এটাই আসলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তোমার জন্য। এই জন্য আমার কাছে মনে হয় যে আমি তো তোমাকে, যদি তুমি আমাকে নাম্বার দিতে বলতে, আমি তোমাকে 10-এ 100 দিয়ে দিতাম। কারণ আমি ইমোশনালও হয়ে গেছি। আমি আজকে সন্তান অপুকে আবিষ্কার করেছি যে বাবা মাকে অসম্ভব মিস করে এবং ভালোবাসে। আমি শিওর তারা তাদের ব্লেসিং দিয়ে যাচ্ছে উপর থেকে। উপর থেকে কেন বলবো, তোমার আশেপাশেই তারা কোথাও আছে, তোমাকে দেখছে, তোমাকে ঘিরে আছে। আর তোমার সন্তান তো তোমার ভবিষ্যৎ, এবং তুমি তোমার মতো মানে তুমি কাজ করে যাও শেষ দিন পর্যন্ত সুস্থ হয়ে। এবং এরকমই মানুষ থাকো, এরকম স্বচ্ছ থাকো, সুন্দর থাকো। অনেক শুভকামনা তোমার জন্য। তুমিও অনেক ভালো থেকো অপু। আর তোমার সন্তান বা তোমার মা আছে, ভাই আছে, সবাইকে নিয়ে অনেক ভালো থেকো। এবং তুমি যেমন স্ট্রং, তোমাকেও আমরা দেখি, যদিও তোমাকে আমার মতো করে টিভি স্ক্রিনে এসে দর্শনকে জানাতে হয়নি, বাট তুমিও যে অনেক স্ট্রং, এটা আমরা যারা তোমার সহকর্মী আছি, কাছের মানুষ আছি, আমরা জানি। সো তুমিও অনেক ইন্সপায়ার অনেক মেয়েদের জন্য। থ্যাংক ইউ, ভালো অনেক থেকো, ভালো হ্যাঁ। লাগলো। আমার মনে আল্লাহ হয় যে হাফেজ আপু। দর্শকদের খুব ভালো লাগলো আড্ডা দিতে। দর্শকদের কিছু বলতে চাইলে বলে দাও। এই লাইভ যারা দেখছেন, যারা আছেন স্ক্রিনে, বা হয়তো বা পরে যারা দেখবেন, তাদের কাছে আমার একটু অনুরোধ, আমাদের আড্ডার মাঝে যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে, সেটাকে গসিপ করবেন না, ভুল ধরিয়ে দেবেন। কারণ আমরা আপনাদের অপরিচিত কেউ নেই, আমরা আপনাদেরই কাছের মানুষ, ছোট বোন, মেয়ের মতো। সো আমরা দুইজনই অনেক মজা করে গল্প করেছি এখানে, ভাবিনি যে কারা দেখবে, কারা আমাদের নিয়ে গসিপ করবে। আর সাথে সাথে এটুকু বলবো যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যে নির্দেশনা আসবে সেটা মানিয়ে চলবেন, কারণ আমরা সবাই এখন একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা পার করাটা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা অনেক ভালো থাকেন, অনেক অনেক ঈদ মোবারক। আবার দেখা হবে